বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই প্রভাতী অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ছোট্ট চ্যানেল, ইউটিউব চ্যানেল বাংলার জনরব আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন। আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু বিশ্লেষণ করে থাকি। সুতরাং আমরা ডান দিকে নেই, বাঁ দিকেও নেই, সোজা স্টেট আমরা দেখতে পাচ্ছি, যা হচ্ছে সেটাই তুলে ধরব। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কথা রাখলেন। গতকাল পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছিল তাতে মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 25,735 জন মতান্তরে যে নাম্বারটা রয়েছে, প্রায় 26,000 চাকরিহারাদের সঙ্গে তিনি হয়তো সঠিক ব্যবহার করছেন না, অর্থাৎ চাকরিহারাদের কথা তিনি ভুলে গেছেন। গতকালই দেখলাম বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে কয়েকজন নামকরা শিক্ষাবিদ এলেন এবং তারা বলতে শুরু করলেন যে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে করা হয়নি, যার ফলে এই 26,000 যারা চাকরি হারিয়েছেন তাদের ভবিষ্যৎ অন্ধকারে অনিশ্চিত হয়ে গেল। এখন আজকের এই রিভিউ পিটিশন নিয়ে যে এতদিন ধরে যে কথাবার্তা চলছে তা নিয়ে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছিলাম, বিশেষ করে আইনজীবীদের সঙ্গে। তারা বেশ কিছু আইনজীবী, প্রবাদ প্রতিম আইনজীবী আছেন যারা নাম প্রকাশ করতে চান না, কিন্তু তারা পরামর্শ দেন আমাদেরকে। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কথা বলে আমরা যা বুঝতে পেরেছি যে রিভিউ পিটিশন কোনো কোনো পিটিশন, রিভিউ পিটিশনকে আমরা কোনোদিনই বলতে পারবো না অ্যাপিল বা আবেদন বলতে পারবো না। অ্যাপিল কোথায় করা হয়? যেমন হাইকোর্টে কোনো মামলা যদি আমার পছন্দ না হয়, রায়টা যদি পছন্দ না হয়, তাহলে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি, বা হাইকোর্টে যদি সিঙ্গেল বেঞ্চের রায় আমার পছন্দ না হয় তাহলে ডিভিশন বেঞ্চে যেতে পারি। সেক্ষেত্রে কি হতে পারে, ডিভিশন বেঞ্চ পুরো রায়টাকে পাল্টে দিতে পারে, আবার একটা বড় ধরনের কোনো একটা ঘটনা ঘটাতে পারে এবং ডিভিশন বেঞ্চের রায়কে পুরো ঘুরিয়ে দিতে পারে। আবার দেখবেন যে অনেক সময় ডিভিশন বেঞ্চের রায় নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দেখেছি সুপ্রিম কোর্ট পুরো মামলা ঘুরে গেছে। এরকম ঘটনা থাকতে পারে। কিন্তু রিভিউ পিটিশন হচ্ছে আমাদের যে সুপ্রিম কোর্টের যে নিয়ম আছে, সেই নিয়মের 47 নম্বর রুলে বলা হয়েছে যে রিভিউ পিটিশন করা যেতে পারে। যে কোনো সিভিল প্রসিডিওরের ক্ষেত্রে রিভিউ পিটিশন করা যায়। তো এক্ষেত্রেও রিভিউ পিটিশন করা হয়েছে। বিশেষ করে 26,000 ছেলেমেয়ের যে চাকরি চলে গেল, নিঃসন্দেহে সেটা একটা ঐতিহাসিক, একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সুতরাং সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, মানে এপ্রিল মাসের সম্ভবত 5 তারিখে তিনি বক্তব্য রাখতে গিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন, আমরা রিভিউ পিটিশনে যাব, আমরা রিভিউ করেও এই রায়টাকে। এখন রিভিউ পিটিশন বা রিভিউ করলে কি হতে পারে, এটা নিয়ে আমরা স্বনামধন্য বেশ কিছু আইনজীবীর সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি যে রিভিউ পিটিশনের শুনানি কোনো ভরা এজলাসে হবে না বা ওপেন শুনানি হবে না। এইটা যেটা হতে পারে সে শুনানিটা হবে, যেমন ধরুন সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের যে ডিভিশন যে বেঞ্চ, এই দুটো জজের উপস্থিতিতে আগামী 8ই মে বৃহস্পতিবার এই মামলাটা রিভিউ পিটিশনে গ্রহণ করেছে এবং 8 তারিখ সময় দিয়েছে, সেখানে এরা কথাটা শুনবে। রিভিউ পিটিশন কি পাল্টে দেওয়া যায়? রিভিউ পিটিশনের পাল্টে দেওয়ার কোনো ইতিহাস আছে? এটা যখন আমরা জানতে চেয়েছিলাম আইনজীবীদের কাছে, তখন তারা বললেন যে রিভিউ পিটিশন পাল্টে দেওয়ার ইতিহাস খুব বেশি নেই। তার মানে এটা নয় যে রিভিউ পিটিশন পাল্টানো যায় না। অনেক সময় রায় পাল্টানো যায় যদি রায়ের কোথাও আইনগত বা কোথাও একটা তথ্যগত ভুল থাকে, সেক্ষেত্রে রায়ের সম্ভাবনা পাল্টানোর সম্ভাবনা থাকে। তখন আমরা ওই আইনজীবীদের কাছে, ওই প্রবাদ প্রতিম আইনজীবীদের কাছে প্রশ্ন করেছিলাম যে এসএসসির
এসএসসির যে মামলা, স্কুল সার্ভিস কমিশনের যে মামলা, এটা রিভিউ পিটিশনের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। তখন ওর প্রখ্যাত আইনজীবীদের বক্তব্য হচ্ছে একটাই, যে এ বিষয়ে আমরা কোনো স্পষ্ট মতামত দিতে পারি না, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বেঞ্চে রয়েছেন, এই বেঞ্চের সঙ্গে যুক্ত, তা প্রধান বিচারপতি তার নিজের রায় নিজে তিনি পুনর্বিবেচনা করবেন, এটা তিনি করতে পারেন, আবার নাও করতে পারেন। এ বিষয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু বিষয়টি বোঝার আছে যে যে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ছিল, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে, সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে, ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্টেও গত আমরা 17 এপ্রিল জানি যে আরেকটা আবেদন করা হয়েছিল, মানে আরেকটা আবেদন করে এই মামলাতে কিছু ক্লারিফিকেশন এবং কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টকে 17 এপ্রিল আবেদনে বলেছিল যে আমরা যেহেতু গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে এই 26,000 শিক্ষাকর্মী যুক্ত আছে, সুতরাং যদি হঠাৎ করতেই এদের সকলের চাকরি চলে যায়, সেক্ষেত্রে পঠন পাঠন থেকে শুরু করে অন্যান্য অসুবিধার সম্মুখীন আমরা হতে পারি। এই নিয়ে তারা আবেদনটি করেছিল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে, এবং বিভিন্ন থিওরি, বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে এই শিক্ষিকারা যদি না থাকে, তাহলে এক ধাক্কায় 58টা ছাত্র পিছু একটা করে শিক্ষক থাকবে। আগে আমার সরকারি রুল অনুসারে 40টা ছাত্র পিছু একজন করে শিক্ষক থাকার কথা, সে জায়গায় এটা এক ধাক্কায় কমে হয়ে যাবে, বেড়ে হয়ে যাবে 158টা। এটা খুবই একটা সংকটজনক পরিস্থিতি হবে। বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। শিক্ষার স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে আপনি এই রায়ের ক্ষেত্রে কিছু সংশোধন করে দেন। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই রায়কে সংশোধন করে বলেছিলেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত এই সকল শিক্ষক শিক্ষিকা কিন্তু এরা থাকবে না। গ্রুপ সি এবং গ্রুপ ডি, অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মচারীরা কেউ যোগ দিতে পারে, তাদের চাকরি কিন্তু বাতিলই বলে দেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কর্মরত থাকবেন, বেতন পাবেন, এবং এই 31শে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশন তার নিয়োগের সমস্ত প্রক্রিয়া করবে। সেই নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করবে 31শে ডিসেম্বরের পর। 31শে ডিসেম্বরের পর থেকে এই সকল টিচারদের চাকরি আর থাকবে না। এই কথাটা ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, কথাটা ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রিভিউ পিটিশনে তাহলে কি করতে পারে? কেন রিভিউ পিটিশন আরেকবার তো রিভিউ করেছে। রিভিউ পিটিশন ছাড়া আক্ষরিক অর্থে রিভিউ নাও হতে পারে, কিউরেটিভ পিটিশন হতে পারে, কিন্তু সেখানে তো একবার রিভিউ করেছে, একবার বিশ্লেষণ করেছে। রাজ্য সরকার প্রকৃতপক্ষেই মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে যে এই যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া, চাকরি বাতিলের যে রায় দিয়েছে, সেই রায়টা সঠিক আছে, শুধুমাত্র সময়টা নেওয়া হয়েছে। এই যে মেনে নেওয়ার পর আবার রিভিউ পিটিশন টিকবে কিনা, এই নিয়ে অনেক আইনজীবী সংশয়ের মধ্যে আছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা আইনজীবী আছেন, তারা নিঃসন্দেহে বিষয়টির দিকে লক্ষ্য রেখেছেন। তারা নিঃসন্দেহে হয়তো কোথাও কোনো একটা সূত্র বের করতে পেরেছেন, যে যার ফলে সেই সূত্র থেকে হয়তো সমস্যার সমাধান হতে পারে। আমরা সবাই চাইব যে 26,000 ছেলেমেয়ের যে চাকরি চলে গেছে, এটা না যাওয়াটাই কাম্য ছিল। তাদের সকলের চাকরি যাতে ফেরত পায়, সেই প্রত্যাশা আমাদের মধ্যে থাকবে। কিন্তু যদি আইনি জটিলতা বা আইনের কোথাও যদি তাদের সুযোগ দেওয়ার জায়গা না থাকে, তা নিঃসন্দেহে সুপ্রিম কোর্ট দিতে চাইবে না। কারণ সুপ্রিম কোর্টে যারা বসে আছেন, প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্যান্য বিচারপতিরা, তারাও তো মানুষ, তারাও বোঝেন
মানুষের দুঃখ কষ্টের কথা, কিন্তু তা সত্ত্বেও আইন তাদের হাত পা বেঁধে রেখেছে। যেখানে অন্যায় হয়েছে, যেখানে দুর্নীতি হয়েছে, যেখানে অনিয়ম হয়েছে, সেখানে তো আইন মাফিক ব্যবস্থা তাকে নিতেই হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিছু করার নেই বলে আমাদের মনে হয়েছে। তবে শেষ বিচারে একটা কথা বলবো, যে সুপ্রিম কোর্ট এই মামলাটা, এই রিভিউ পিটিশনটা গ্রহণ করেছে, গ্রহণ নাও করতে পারত। তারা পিটিশনটা গ্রহণ করেছে এবং ৮ তারিখে এই পিটিশনের সারমর্ম শোনার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। যদি ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবিটা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছে, যে কথাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বারবার বলেছে, সেই কথাটা যদি এরা পূরণ করে, যেমন ধরে নিন কারা কারা অযোগ্য শিক্ষক, সে অযোগ্য এবং অযোগ্যকে যে চিহ্নিত করতে পারেন, সেক্ষেত্রে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো ব্যবস্থা নিতে পারেন? কোনো রিভিউ পিটিশনের মধ্য দিয়ে কোনো পরিবর্তন আনতে পারেন? এটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন আরেকটা, যদি রাজ্য সরকার বা এসএসসি যদি এটা প্রমাণ সাপেক্ষ দিয়ে প্রমাণ করতে পারে যে এতদিন আমরা বলিনি ঠিকই, কিন্তু এতগুলো শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী অযোগ্য ছিল, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী করতে পারে? এটা নিয়ে আমরা যখন আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, আইনজীবীরা বলেছে এরকম উদ্ভূত পরিস্থিতি এর আগে কোনোদিন তৈরি হয়নি। কিন্তু এই বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী অবস্থান নেয়, সেটাই এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে ৮ই মের দিকে। ৮ই মে যে এই মামলার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের কাছে সঞ্জয় কুমার শুনবেন, এই পিটিশনটা শুনবেন। পরবর্তীকালে কি পদক্ষেপ নেয় সেটা যেমন আপনারা জানবেন এবং আমরাও সেটা আপনাদের সামনে বিস্তারিত তথ্য সহ আমরা তুলে ধরার চেষ্টা করব। সব মিলিয়ে এটুকু বলা যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা রিভিউ পিটিশনে যাব, রিভিউ পিটিশনে গেছেন। এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোর্টে বল, সাধারণত বিচারপতিরা তাদের দেওয়া রায়কে খুব কম সময়ে রিভিউ করে, কম সময় পাল্টান, সেই ব্যতিক্রমী ঘটনা খুব একটা ঘটেনি। এখন প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি 26,000-এর চাকরিহারাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন করবেন প্রধান বিচারপতি? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। যদি সেরকম কিছু হয়, সেটা হবে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন।